সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় ৮ আলোর প্রতিফলন এই অধ্যায়টাকে নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায়ের যে একেবারে ইম্পর্টেন্ট কোয়েশ্চন সেটা হচ্ছে যে আলোক রশ্মিগুলা রশ্মি চিত্রের মাধ্যমে আমরা এগুলোকে দেখাবো। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান, লক্ষ্যবস্তু কোথায় নিলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করব। ওকে, দেখো এখানে এই যে রেখাটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে একটা প্রধান অক্ষ। এটাকে বলা হবে প্রধান অক্ষ। ওকে, এটা হচ্ছে দর্পণ। সো দর্পণটা এটা কোন ধরনের দর্পণ, উত্তল নাকি অবতল? দেখো এই যে খাঁজ কাটা কাটা দাগগুলো দেখতে পাইতেছো, এগুলো যদি বাইরের দিকে দেওয়া থাকে তাহলে দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। আর এই দাগগুলো যদি এরকম এরকম ভিতরের দিকে দেওয়া থাকতো তাহলে বুঝতে হবে এটা উত্তল। আর যদি একেবারে সোজা দর্পণ যেটা সোজা, সেটা হচ্ছে সমতল দর্পণ। সো এই হচ্ছে দর্পণগুলো। সো এটা হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। ওকে, অবতল দর্পণে আমরা লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই ব্যাপারগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। ওকে, দেখো এখানে এই পিটা হচ্ছে মেরু। কি হচ্ছে? মেরু। ওকে, পি হচ্ছে মেরু। এফ, এফ মানে কি? এফ হচ্ছে ফোকাস বিন্দু বা ফোকাস। ও, ও কি? ও সমান হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। এই ও এর পরিবর্তে আমি চাইলে সি লিখতে পারতাম। ওকে, সি মানে কি? সি হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, অনেক সময় এটাকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়ে থাকে, অর্থাৎ আর দ্বারও মাঝে সাঝে প্রকাশ করা হতে পারে। ওকে, সো দেখো আমরা এটা একটা লক্ষ্যবস্তু, অর্থাৎ ধরো একটা পেন্সিল, এটাকে আমরা এইরকমভাবে রাখলাম। সো এ বি, এটা একটা লক্ষ্যবস্তু যাকে আমরা দর্পণের সামনে রাখলাম। কোন অবস্থানে রাখলাম এটাকে আমরা এই মেরু আর ফোকাসের মাঝে যে কোনো জায়গাতেই রাখতে পারি। ওকে, সো আমরা একটা লক্ষ্যবস্তুকে মেরু আর ফোকাসের মাঝে রাখলে এটার প্রতিবিম্বটা কেমন হয় একটু দেখি। সো দেখো শুরুতে এই যে এ বিন্দু আছে, এখান থেকে একটা আলোক রশ্মি আমাদেরকে টানতে হবে প্রধান অক্ষের সমান্তরাল করে, অর্থাৎ প্রধান অক্ষটা তো এই বরাবর আছে। সো আমাদেরকে এই বরাবরই একটা রেখা সমান্তরাল করে টান দিতে হবে। তো এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে যদি প্রধান অক্ষের সমান্তরাল করে কোনো রেখা আঁকা হয়, তবে সেই রেখাটা আপতিত হওয়ার পরে প্রতিফলিত হবে ফোকাস দিয়ে। কি দিয়ে? ফোকাস দিয়ে। এ পর্যন্ত ক্লিয়ার? একটা রেখা এই পথে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি আমরা এই প্রধান অক্ষটার সমান্তরালে এভাবে আপতিত করলাম। সো এই আপতিত রশ্মিটা প্রতিফলিত হয়ে গেছে এই পথে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। কি দিয়ে? ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ওকে, এ বিন্দু থেকে আমরা আরও একটা আলোক রশ্মি টানবো বা আঁকবো, এবং সেইটা হবে এই যে আলোক কেন্দ্র আছে, আলোক কেন্দ্র দিয়ে। তো দেখো আলোক কেন্দ্র দিয়ে আমরা আরেকটা রশ্মি যখন টানি এই বরাবর যাচ্ছে, তাই না? তারপরে এখানে মিলার চান্সটা খুব কম। তো এক্ষেত্রে আমরা কী করবো, এটার প্রতিবিম্বটা একজাক্টলি কোথায় গঠিত হবে তুমি দেখো। এখান থেকে আমরা যখনই এই বরাবর একটা আলোক রশ্মি নেই, এদিকে যাচ্ছে তো যাচ্ছে, অসীমে যাচ্ছে, যা হচ্ছে যে এই রেখাটার সাথে এই রেখাটার মেলার কোনো সম্ভাবনা নাই। কথা বুঝো? কোনো রকম সম্ভাবনা নাই। সো এই কারণে আলোক রশ্মিটা যেই পথে আসছিল, অর্থাৎ যেই পথে আপতিত হয়েছিল, সেই পথে আবার এটা বেক করবে, চলে যাবে, ফিরে যাবে। সো যদি এই পথে ফিরে যায় তাহলে আমরা একটু ডট ডট দিলে দেখো, একটু কল্পনা করে এটাকে কোথায় নিয়ে আমরা মেলাইতে পারি। বুঝো তো? এই বরাবর ধরো। আচ্ছা, তার মানে কি তুমি একটু দেখো, এই দিকটাতে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, অর্থাৎ ছড়াচ্ছে। যত এই দিকে যাবে তত আস্তে আস্তে ছড়াবে, মানে প্রসারিত হবে। কিন্তু এই দিকটাতে ফলো করো, যদি আমরা চেষ্টা করি বা একটু আলোক রশ্মিগুলোকে বর্ধিত করি পিছনের দিকে, তবে দেখো একটা মেলার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এইদিকে আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। তার মানে এদিকে মিলার একটা সুযোগ আছে। ধরো এই জায়গাতে মিললো, সাপোজ, ঠিক আছে, এই যে জায়গাতে মিলিত হয়েছে, অর্থাৎ যে প্রতিফলিত রশ্মি দুইটা আছে, এই প্রতিফলিত রশ্মি দুইটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তবে দেখো এই জায়গাতে যে সেটা কি হয়েছে, মিলিত হয়েছে, তাই না? তাহলে এখানে একটা নাম দিই আমরা, সাপোজ এখানে কি ছিল, এ বিন্দু। সো এটাকে আমরা দিলাম এ ডট।
ওকে, এখন এই ডট থেকে এই যে প্রধান অক্ষটা আছে তার উপরে আমরা একটা লম্ব টানবো। লম্বটা হচ্ছে এ প্রাইম, নিচে কি ছিল, বি বিন্দু ছিল, সো এটা নাম দেবো আমরা বি প্রাইম বা বি ডট। সো এ ডট বি ডট, এটাই হচ্ছে মূলত এই যে এ বি লক্ষ্যবস্তুটা, এই এ বি লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব হচ্ছে এ ডট বি ডট। যে সে বুঝতে পারছো? আমি আবারও বলি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এটা এই যে দাগটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে প্রধান অক্ষ, এপিটা হচ্ছে মেরু, ওকে, আর এটা হচ্ছে ফোকাস। সো মেরু থেকে ধরো তুমি স্কেল দিয়ে যখন মাপবা, সাপোজ এটা 5 সেন্টিমিটার ছিল, তাহলে এখান থেকে ঠিক আরও 5 সেন্টিমিটার দূরে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র বা বক্রতার কেন্দ্র, ও বা সি। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আলোক কেন্দ্র বা বক্রতার কেন্দ্র। ওকে, সো আমরা যদি লক্ষ্যবস্তুকে এই মেরু আর ফোকাসের মাঝে নেই, লক্ষ্যবস্তুকে যদি মেরু আর ফোকাসের মাঝে নেই, তবে এই লক্ষ্যবস্তুটার প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? তো আমরা দেখি, দেখো আমরা যে প্রতিবিম্বটা আঁকলাম সেটা কোথায় গঠিত হয়েছে? লক্ষ্যবস্তুর মানে যে সরি দর্পণটা, দর্পণের সামনে হয়েছে নাকি দর্পণের পেছনে হয়েছে? অবশ্যই পেছনে হয়েছে। সো আমরা যখনই এগুলোর এই প্রতিবিম্বটার অবস্থান, আকৃতি, প্রকৃতিগুলো লিখব, দেখো আমরা কিভাবে লিখব। ওকে, সো দেখো প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি, অবশ্যই এই তিনটাকে লিখতে হবে। এই তিনটা হচ্ছে তোমার মানে মুখ্য বিষয়। সো দেখো প্রতিবিম্বের অবস্থান, এটা তোমার ছিল লক্ষ্যবস্তুটা, এ বি হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এ ডট বি ডট এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। সো প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে? দর্পণের সামনে অথবা দর্পণের পিছনে? কোথায় হয়েছে? দর্পণের পিছনে। সো আমরা এখানে এটাই লিখব, অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে। ওকে, এবার দেখো আকৃতি। আচ্ছা, আকৃতি বলতে এটা বড় হয়েছে না ছোট হয়েছে? লক্ষ্যবস্তুটা যেমন ছিল তার তুলনায় প্রতিবিম্বটা কি বড় হয়েছে নাকি ছোট হয়েছে? একটু দেখো, লক্ষ্যবস্তু ছিল আমার একটু ছোট, বাট আমার প্রতিবিম্বটা কি পাইছি? অনেক বড় পেয়েছি। সো এটাকে বলা হয় বিবর্ধিত। বড় হচ্ছে বিবর্ধিত হওয়া, আর ছোট হওয়া মানে হচ্ছে খর্বিত হওয়া। ঠিক আছে, সো দেখো লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্বটা কি হয়েছে? বড় হয়েছে, অর্থাৎ আমরা বলবো বিবর্ধিত। আকৃতি কি? বিবর্ধিত, বিবর্ধিত। আচ্ছা, প্রকৃতি কি লিখবো আমরা? বাস্তব নাকি অবাস্তব? একটু খেয়াল করো যে এখানে আসলে যে প্রতিবিম্বটা গঠন করা হয়েছে, এটা কিন্তু কল্পনা নির্ভর। এটা আমাদের মনে হচ্ছে যে এই বরাবর এখান থেকে আলো আসছে বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু আলোটা আসে নাই। বা সিম্পলি বোঝো, জাস্ট একটা টেকনিক, অর্থাৎ এখানে ডট ডট দিয়ে মিলিত হয়েছে, অ্যাকজাক্টলি কোনো রেখাগুলো এভাবে যা মিলিত হয় নাই, এভাবে যা মিলিত হয় নাই, এটাকে কল্পনা নির্ভর, অর্থাৎ জোর করে এক প্রকার মেলানো হয়েছে ডট ডট দিয়ে। তার মানে কি? এটা অবাস্তব, এটা বাস্তব নয়। আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যখনই দেখবা যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা এই যে প্রধান অক্ষটা আছে তার উপরেই হয়েছে, আমি উপরে নিলাম লক্ষ্যবস্তুটাকে এবং তার প্রতিবিম্বটা উপরেই হয়েছে, সো এটা অবাস্তব। কি এটা? অবাস্তব। যদি লক্ষ্যবস্তুটা আমি উপরে নিছি বা প্রতিবিম্ব যেটা এখানে আছে যদি এটা এখানে হইতো, এখানে হইতো, উল্টা হইতো, তখন তুমি বুঝতে যে সেটা বাস্তব। দুটো টেকনিক আছে। সো কি পাইলাম? প্রকৃতিটা বাস্তব না অবাস্তব? যেহেতু উপরে হয়েছে এবং ডট ডট দিয়ে জোর করে মেলানো হয়েছে, তার মানে কি? এটা অবাস্তব। সো প্রকৃতি হচ্ছে অবাস্তব। অবাস্তব ও সোজা হয়েছে নাকি উল্টা হয়েছে একটু দেখো তো। এটা এ ছিল উপরে, এখন উপরেই আছে, বি ছিল নিচে, এখন বি নিচে আছে, অর্থাৎ এইভাবে ছিল লক্ষ্যবস্তু, একটা পেন্সিল ছিল, সাপোজ এটা এইভাবে ছিল, এটা এখন এইভাবেই আছে। জাস্ট দেখতে আমার আগের তুলনায় একটু বড় দেখতে পেতেছি, প্রতিবিম্বটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে উল্টায় নাই, কিন্তু সোজা আছে, যদিও অবাস্তব কিন্তু সোজা। ওকে, অবাস্তব ও সোজা। তো এই হচ্ছে আমাদের প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, এগুলো রশ্মি চিত্রের সাহায্যে এক্সপ্লেইন করলাম। ঠিক আছে, ওকে দেন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত ওপেন ক্লাসরুম এর সাথে থাকার জন্য ধন্যবাদ।